আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি জীববিজ্ঞান দ্বিতীয় পত্র ক্লাসে। তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ নজরুল ইসলাম, প্রভাষক প্রাণীবিদ্যা, গৌরীপুর সরকারি কলেজ, ময়মনসিংহ। তোমাদের সাথে আমি আজকে আলোচনা করব জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট সম্পর্কে। তোমরা ইতোমধ্যে অবগত হয়েছ, তোমরা যারা 2021 সালের এইচএসসি পরীক্ষার্থী, তার মধ্যে বিজ্ঞান শাখার পরীক্ষার্থীদেরকে 3টি বিষয়ে পরীক্ষা দিতে হবে। একটি হচ্ছে পদার্থ, একটি রসায়ন এবং আরেকটি বিষয় হচ্ছে যেটি তোমাদের তৃতীয় বিষয় বা মূল বিষয়, সেটি হতে পারে গণিত কিংবা জীববিজ্ঞান। কিন্তু যাদের চতুর্থ বিষয় যেটি, সেই চতুর্থ বিষয়ের পরীক্ষাটি তোমাদের দিতে হবে না বা চতুর্থ বিষয়ের অ্যাসাইনমেন্টও তোমাদের করতে হবে না। তাহলে যাদের জীববিজ্ঞান আবশ্যিক বিষয় হিসেবে রয়েছে তাদের জীববিজ্ঞান পরীক্ষা দিতে হবে এবং জীববিজ্ঞানের অ্যাসাইনমেন্ট করতে হবে। তাহলে এসো আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। আমরা ইতোমধ্যেই প্রাণীর বিভিন্নতা এবং শ্রেণীবিন্যাস অধ্যায়টি পড়েছি এবং তোমাদের এই তৃতীয় সপ্তাহের জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের অ্যাসাইনমেন্টটি প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস অধ্যায় থেকে দেওয়া হয়েছে। প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস থেকে আমরা করডাটা পর্বকে বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করেছি। সেখানে তোমরা দেখেছ 3টি উপপর্ব ছিল। একটি হচ্ছে ইউরোকর্ডাটা, একটি সেফালোকর্ডাটা এবং একটি ভার্টিব্রাটা। ইউরোকর্ডাটা থেকে আমরা 3টি শ্রেণী পেয়েছি এবং ভার্টিব্রাটা থেকে আমরা কি দেখেছি, 2টি অধিশ্রেণী বা সুপার ক্লাস ছিল। একটি হচ্ছে সাইক্লোস্টোমাটা বা যাদের মুখটি হচ্ছে কীরকম গোলাকার মুখ, বা এদেরকে আমরা চোয়ালবিহীন প্রাণীও বলি, একনাথাও বলে থাকি। আরেকটি হচ্ছে ন্যাথোস্টোমাটা, অর্থাৎ যাদের চোয়াল রয়েছে। তাহলে এই 2টি অধিশ্রেণী বা সুপার ক্লাসের অধীনে আরও আমরা কি পেয়েছি, অনেকগুলো শ্রেণী পেয়েছি। যেমন সাইক্লোস্টোমাটাতে আমরা মিক্সিনি পেয়েছি এবং পেট্রোমাইজোনটিডা, এই 2টি শ্রেণী আমরা পেয়েছি। এবং সুপার ক্লাস ন্যাথোস্টোমাটা বা চোয়াল বিশিষ্ট প্রাণী, এই সুপার ক্লাসে বা অধিশ্রেণীতে আমরা কি পেয়েছি, 7টি শ্রেণী পেয়েছি। আমাদের মূল বিষয়ই এই ন্যাথোস্টোমাটা বা চোয়াল বিশিষ্ট প্রাণীর এই 7টি শ্রেণী। তাহলে এখান থেকে আমরা কি কি পেয়েছি, কন্ড্রিকথিস বা আমরা বলতে পারি কোমলাস্থি বিশিষ্ট মাছ, অ্যাক্টিনোপটেরিজি বা রশ্মিময় পাখনা বিশিষ্ট মাছ, সার্কোপটেরিজি, এদেরকে আমরা বলি লোপড ফিন ফিশ, আরেকটা হচ্ছে কি অ্যামফিবিয়া বা উভচর, রেপটিলিয়া বা সরীসৃপ, এভিস বা পক্ষীকুল এবং মেমালিয়া বা স্তন্যপায়ী প্রাণী। এই 7টি শ্রেণীর মধ্যে তোমরা দেখছো যে কন্ড্রিকথিস যারা, তারা হচ্ছে কোমলাস্থি বিশিষ্ট মাছ, এবং অ্যাক্টিনোপটেরিজি এবং সার্কোপটেরিজি এরা হচ্ছে অস্থি বিশিষ্ট মাছ, যাদেরকে আমরা অস্টিকথিসও বলতে পারি। অর্থাৎ এখান থেকে কন্ড্রিকথিস, অ্যাক্টিনোপটেরিজি, সার্কোপটেরিজি, এই 3টি শ্রেণী হচ্ছে কি মৎস্যকুলের সাথে সম্পর্কিত। এরপরে কি রয়েছে, মৎস্যকুল থেকে আরেকটু উন্নত শ্রেণী, সেটি হচ্ছে অ্যামফিবিয়া। অ্যামফিবিয়া থেকে আরেকটু উন্নত শ্রেণী, সেটি হচ্ছে রেপটিলিয়া। রেপটিলিয়া থেকে আরেকটু উন্নত শ্রেণী, সেটি হচ্ছে এভিস। এবং সবচেয়ে উন্নত যে শ্রেণীটি রয়েছে সেটি হচ্ছে কি ম্যামালিয়া। অর্থাৎ এখানে আমরা করডাটা পর্ব থেকে 3টি উপপর্ব পেয়েছি, 2টি অধিশ্রেণী বা সুপার ক্লাস পেয়েছি এবং সর্বমোট 12টি শ্রেণী পেয়েছি। এবার এসো আমরা আমাদের অ্যাসাইনমেন্টের যে কাজটি রয়েছে সেখানে আমরা চলে যাই। তোমাদের অ্যাসাইনমেন্টে তোমরা দেখতে পাবে সেখানে একটি ছক করে দেওয়া আছে। সেই ছকের মধ্যে 5টি গ্রুপ রয়েছে এবং প্রতিটি গ্রুপে কতগুলো বৈশিষ্ট্য দেওয়া রয়েছে। যেমন প্রথম গ্রুপে
কতগুলো ত্বকীয় বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে, যেমন ভেজা ত্বক থাকে কোন প্রাণীদের ক্ষেত্রে, কোন প্রাণীদের শুষ্ক ত্বক থাকে, কোন শ্রেণীর প্রাণীদের আঁশযুক্ত ত্বক থাকে, পালকযুক্ত ত্বক থাকে কিংবা লোমযুক্ত ত্বক থাকে। দ্বিতীয় গ্রুপে তোমরা দেখবে যে দুটি বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে। ফুলকা, কাদের ক্ষেত্রে ফুলকা থাকে, আবার কাদের ক্ষেত্রে ফুসফুস থাকে। তৃতীয় গ্রুপে হৃৎপিণ্ডের বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে, যে হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ কোন প্রাণীদের ক্ষেত্রে 2 প্রকোষ্ঠ থাকবে, কোন প্রাণীদের ক্ষেত্রে সেটা কি হবে 3 প্রকোষ্ঠ, অসম্পূর্ণ 4 প্রকোষ্ঠ, সম্পূর্ণ 4 প্রকোষ্ঠ থাকবে। 4 নম্বর গ্রুপে দেওয়া আছে রক্ত, শীতল রক্ত, উষ্ণ রক্ত। 5 নম্বর গ্রুপে ডিম পাড়ে এবং বাচ্চা প্রসব করে, এই দুটি বৈশিষ্ট্য দেওয়া আছে। এভাবে এখানে সর্বমোট 15টি বৈশিষ্ট্য দেওয়া আছে। তোমাদের যেটি করতে হবে সেটি হচ্ছে এখান থেকে 1 2 3 1 2 4 1 2 5 এভাবে 10টি প্যাটার্ন দেওয়া আছে। এখান থেকে যে কোনো 5টি প্যাটার্নে তুমি কি করতে পারবে, বৈশিষ্ট্য বাছাই করতে পারবে। আমি আবারও বলছি যে এই 10টি প্যাটার্ন থেকে তুমি 1 2 3 নিতে পারো, 1 2 5 নিতে পারো, 1 3 5 নিতে পারো, 2 4 5 নিতে পারো, 3 4 5 নিতে পারো। তোমার ইচ্ছে মতো যে কোনো 5টি প্যাটার্ন তুমি কি করতে পারবে, বাছাই করতে পারবে, বা লটারি করে তুমি যে কোনো 5টি প্যাটার্ন বাছাই করতে পারবে। এরপর তোমাকে যেটি করতে হবে সেটি হচ্ছে কি, এই 5টি প্যাটার্ন থেকে প্রতিটি প্যাটার্নের জন্য তোমাকে 3টি করে বৈশিষ্ট্য নিতে হবে। যেমন মনে করলাম আমার প্রথম প্যাটার্নটা হচ্ছে 1 2 3, তাহলে আমি কি করব, 1 থেকে একটি বৈশিষ্ট্য নিব, 2 থেকে একটি বৈশিষ্ট্য নিব, 3 থেকে একটি বৈশিষ্ট্য নিব লটারির মাধ্যমে। তারপর আমি কি করব, সেখান থেকে দেখাবো যে এই 3টি বৈশিষ্ট্য কোন শ্রেণীর সাথে সবচেয়ে বেশি মিল সম্পন্ন, এবং এই 3টি বৈশিষ্ট্যের আলোকে আমি একটি শ্রেণীকে কি করব, আইডেন্টিফাই করব। এমনও হতে পারে এই 3টি বৈশিষ্ট্য কোনো শ্রেণীর সাথে সামগ্রিকভাবে নাও মিলতে পারে। সেক্ষেত্রে আমি বলবো যে এই 3টি বৈশিষ্ট্য কোনো শ্রেণীর সঙ্গে কি হচ্ছে না, সম্পূর্ণরূপে মিলছে না, অর্থাৎ সেটি মিলতেও পারে নাও মিলতে পারে। তারপর আমি কি করব, ব্যাখ্যা করব যে এই শ্রেণীটি আমি আইডেন্টিফাই করেছি, এই আইডেন্টিফাই করার কারণগুলো কি কি, বা এটি কোনো শ্রেণীর সাথে না মেলার কারণগুলো কি কি। তো এমনভাবে 5টি ধাপে আমাকে কি করতে হবে, এই কাজটি করতে হবে। আমি তোমাদের জন্য আরো সহজ করে দিব। তোমরা দেখতে পারবে যে তোমাদের এই অ্যাসাইনমেন্টের কাজটি খুবই সহজ। তোমরা একটু ধৈর্য ধরে শুনলেই সেটা তোমরা কি করতে পারবে, ও সহজে উপলব্ধি করতে পারবে। তাহলে এসো, আমি তোমাদের সুবিধার জন্য এই যে 15টি বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যগুলো সম্পর্কে একটু কথা বলতে চাই। যেমন প্রথমে যে বৈশিষ্ট্যটি দেওয়া ছিল ভেজা ত্বক, এগুলো আমরা পূর্বে আলোচনা করেছি অলরেডি, যে ভেজা ত্বক অর্থাৎ কোন প্রাণীদের ত্বক সিক্ত বা ভেজা থাকে। যেমন আমরা আমাদের বিভিন্ন শ্রেণীর বৈশিষ্ট্য পড়তে গিয়ে পেয়েছি এমফিবিয়া বা উভচরের ত্বক হচ্ছে কেমন, যে এদের ত্বকগুলো হচ্ছে নগ্ন, অর্থাৎ উভচরের ত্বকে কোনো আঁশ থাকে না। উভচরের ত্বক কেমন, গ্রন্থিময় ত্বক, এবং উভচরের ত্বক হচ্ছে কেমন, সিক্ত বা ভেজা। তাহলে প্রথম বৈশিষ্ট্যটি আমরা কি বুঝতে পারলাম, যে এটি হচ্ছে অ্যামফিবিয়ার বৈশিষ্ট্যের সঙ্গে মিলে যায়। তারপর দ্বিতীয় বৈশিষ্ট্যের ক্ষেত্রে দেখো শুষ্ক ত্বক। শুষ্ক ত্বক এই বৈশিষ্ট্যটি কোন শ্রেণীর সাথে মিলে, রেপটিলিয়া বা সরীসৃপের সঙ্গে মিলে যায়। আঁশযুক্ত ত্বক, আঁশযুক্ত ত্বক বিভিন্ন প্রাণীর সাথে মিলতে পারে। যেমন হচ্ছে আমরা কনড্রিকথিস বা কোমলাস্থি বিশিষ্ট মাছের কথা বলতে পারি, এদের ক্ষেত্রে ব্ল্যাকয়েড আঁশ থাকে। অ্যাক্টিনোপটেরিজির কথা বলতে পারি, এরা হচ্ছে রশ্মিময় পাখনা বিশিষ্ট মাছ, এদের ক্ষেত্রে সাইক্লয়েড বা টিনয়েড আঁশ থাকে। সার্কোপটেরিজি, এদের ক্ষেত্রে কি থাকে, গ্যানোয়েড আঁশ থাকে। অর্থাৎ মাছের যে সকল শ্রেণী রয়েছে এই 3টি শ্রেণীতেই কি থাকতে পারে, আঁশ থাকতে পারে। কি ধরনের আঁশ থাকতে পারে, ডার্মাল আঁশ থাকতে পারে। আবার আমরা দেখব রেপটিলিয়া বা সরীসৃপ,
এই রেপটিলিয়া বা সরীসৃপ এই শ্রেণীটিতেও কি থাকে, আইস থাকে। এদের আইসকে আমরা বলি এপিডার্মাল আইস, অর্থাৎ আইসযুক্ত ত্বক। এই বৈশিষ্ট্যটি আমরা কি করতে পারি, মাছের মধ্যেও পেতে পারি, আবার সরীসৃপের মধ্যেও পেতে পারি। তেমনভাবে পালকযুক্ত ত্বক, পালক দেখে সহজেই কি করা যায়, এভিস বা পাখিদেরকে চিহ্নিত করা যায়। এবং কোনো প্রাণীর দেহ যদি লোম দ্বারা আবৃত থাকে তখন আমরা কি করতে পারি, চিনতে পারি সে হচ্ছে স্তন্যপায়ী প্রাণী বা ম্যামালিয়া। খুব সহজেই এগুলো চেনা যায়। তারপর আমরা বলতে পারি ফুলকার কথা। ফুলকা কাদের ক্ষেত্রে ছিল? তোমরা জানো যে সকল ধরনের মাছের যে শ্রেণীগুলো রয়েছে, কন্ড্রিকথিস হতে পারে, অ্যাক্টিনোপটেরিজি হতে পারে, সার্কোপটেরিজি হতে পারে, এদের সকলেরই কি আছে, ফুলকা রয়েছে। এছাড়াও কি হতে পারে, অ্যামফিবিয়া বা উভচর প্রাণী, তাদের ক্ষেত্রেও কি দেখা যায় যে এরা যখন জলচর অবস্থায় থাকে বা লার্ভা অবস্থায় থাকে তখন তাদের কি থাকে, ফুলকা থাকে। আবার পরিণত অবস্থায় দেখা যায় কি ফুসফুসও থাকে। তাহলে এই ফুলকা এই বৈশিষ্ট্যটি এই প্রাণী এই শ্রেণীগুলোর ক্ষেত্রে আমরা পেতে পারি। হৃৎপিণ্ডের ক্ষেত্রে কি দেখা যাচ্ছে, ধারাবাহিকভাবে হৃৎপিণ্ডের পরিবর্তন হয়েছে বিভিন্ন শ্রেণীতে, যেমন কোমলাস্থি বিশিষ্ট মাছ বা কন্ড্রিকথিস, অস্থি বিশিষ্ট মাছ যেমন অ্যাক্টিনোপটেরিজি, সার্কোপটেরিজি, এদের ক্ষেত্রে দেখা যাচ্ছে কি থাকে, মাছের ক্ষেত্রে, সব মাছের ক্ষেত্রে দেখা যাচ্ছে কি থাকে, দুই প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড থাকে, একটি অলিন্দ থাকে, একটি নিলয় থাকে। তারপর হচ্ছে কি এই মাছ থেকে আরেকটু উন্নত শ্রেণীতে যদি আমরা যাই, অর্থাৎ এমফিবিয়াতে গেলাম, এমফিবিয়াতে গেলে দেখা যায় কি হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ দুটি থেকে তিনটিতে পরিণত হচ্ছে। তেমনভাবে অ্যামফিবিয়া থেকে আরেকটু যদি আমরা উন্নত শ্রেণীতে যাই, যেমন হচ্ছে রেপটিলিয়াতে গিয়ে দেখা যায় কি এই 3 প্রকোষ্ঠ গিয়ে কি হচ্ছে 3.5 প্রকোষ্ঠে পরিণত হচ্ছে, বা এটাকে আমরা বলতে পারি অসম্পূর্ণভাবে 4 প্রকোষ্ঠে পরিণত হলো। অর্থাৎ এদের দুটি নিলয় থাকে, দুটি অলিন্দ থাকে, এবং একটি নিলয়ের মাঝখানে কি থাকে, আংশিকভাবে আন্তঃনিলয় পর্দা দ্বারা পৃথক করা থাকে। এই জন্য আমরা বলি অসম্পূর্ণভাবে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড, যেটি রেপটিলিয়া বা সরীসৃপের ক্ষেত্রে পাচ্ছে। তেমনভাবে রেপটিলিয়া বা সরীসৃপের ক্ষেত্রে আরেকটি ব্যতিক্রম রয়েছে, সেটা হচ্ছে কুমিরের ক্ষেত্রে তোমরা দেখবে কি যে কুমিরটা আরেকটু বেশি উন্নত, এদের ক্ষেত্রে হৃৎপিণ্ডটা আরও বেশি পরিণত হয়েছে। হৃৎপিণ্ডটা অসম্পূর্ণ না থেকে সম্পূর্ণভাবেই 4 প্রকোষ্ঠে বিভক্ত হয়ে গেছে। তেমনভাবে এই সম্পূর্ণভাবে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড রেপটিলিয়ার পরে আরেকটু উন্নত যে শ্রেণী আছে, যেমন এভিস বা পক্ষীকুল, ম্যামালিয়া বা স্তন্যপায়ী প্রাণী, এদের ক্ষেত্রে কি দেখা যায়, সম্পূর্ণভাবে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ডই দেখা যায়। এরপরে আমরা দেখব কিছু বৈশিষ্ট্য, যেমন উষ্ণ রক্ত বিশিষ্ট প্রাণী। উষ্ণ রক্ত কি বলতে কি বোঝায়, যে সাধারণত তোমরা দেখবে যে আমরা যে মানুষ, আমাদের রক্তের কি থাকে, সবসময় একটা নির্দিষ্ট টেম্পারেচার থাকে। যেমন আমাদের দেহের একটা নির্দিষ্ট টেম্পারেচার আছে 98.4 ডিগ্রি ফারেনহাইট। এখন মানুষ সে একটু উষ্ণ পরিবেশে, উত্তপ্ত পরিবেশেও যদি থাকে, সে যদি মরুভূমিতেও থাকে, তাহলে দেখা যায় যে তার বডির টেম্পারেচারটা একটা নির্দিষ্ট টেম্পারেচার থাকে। আবার সে যখন মেরুতে থাকে, বরফের অঞ্চলে থাকে বা একটু ঠান্ডার মধ্যে থাকে, তারপরও কি থাকে, তার বডি টেম্পারেচারটা একটা ফিক্সড টেম্পারেচার থাকে। তাহলে যে সকল প্রাণীর রক্তের তাপমাত্রা পরিবেশের তাপমাত্রার সাথে পরিবর্তন হয় না, একটা ফিক্সড টেম্পারেচার তার থাকে, সেই সকল প্রাণীর রক্তকে উষ্ণ রক্ত বলে। যেমন মানুষ বা ম্যামালিয়া শ্রেণীর প্রাণীরা হচ্ছে উষ্ণ রক্ত বিশিষ্ট প্রাণী। তেমনভাবে এভিস বা পক্ষীকুল, এরা হচ্ছে উষ্ণ রক্ত বিশিষ্ট প্রাণী। কিন্তু কিছু কিছু প্রাণী আছে এমন যাদের রক্তের তাপমাত্রা পরিবেশের তাপমাত্রার সাথে পরিবর্তন হয়ে যায়। অর্থাৎ যখন শীতকাল, প্রচণ্ড ঠান্ডায় তাদের দেহ কি হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়, রক্ত ঠান্ডা হয়ে যায়। যেমন কি এই ব্যাঙের কথা বলতে পারো তোমরা, অর্থাৎ অ্যামফিবিয়া। তারপর হচ্ছে কি রেপটিলিয়া বা সরীসৃপ, এরা দেখা যায় কি শীতের মধ্যে গর্তের মধ্যে লুকিয়ে থাকে, শীতের সময় গর্ত থেকে বের হয় না। কারণ হচ্ছে কি যে বাইরের তাপমাত্রা বেশি শীতল, এদের দেহ কি হয়ে যায়, বেশি শীতল হয়ে যায়। আবার হচ্ছে গিরগিটি, গরমের মধ্যে কি হয়ে যায়, বাইরের তাপমাত্রা অনেক গরম,
এদের শরীরের রক্ত কি হয়ে যায়, গরম হয়ে যায়। তাহলে যে সকল প্রাণীর রক্তের তাপমাত্রা পরিবেশের তাপমাত্রার সাথে সাথে কি হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়, তাদের রক্তকে আমরা কি বলি, শীতল রক্ত বলি। যেমন হচ্ছে সকল ধরনের মাছের রক্ত, সেটা কি হতে পারে, কনরিকথিস হতে পারে, অস্টিকথিস হতে পারে, অ্যাক্টিনোপটেরিজি, সার্কোপটেরিজি হতে পারে। এছাড়া কি হতে পারে, অ্যামফিবিয়া বা উভচর, রেপটিলিয়া বা সরীসৃপ, এদের রক্ত হচ্ছে কি শীতল রক্ত। এদের থেকে উন্নততর শ্রেণী যারা অ্যাভিস, ম্যামালিয়া, তাদের রক্ত হচ্ছে কি উষ্ণ রক্ত। এরপর আমরা আরেকটু আলোচনা করব, সেটি হচ্ছে কি যে কিছু প্রাণী আছে যারা ডিম পাড়ে, এই যে ধারাবাহিকভাবে যারা একটু অনুন্নত, যারা একটু নিচের দিকে, যেমন হচ্ছে এই মাছের যে শ্রেণীগুলো আছে, আমরা জানি যে মাছ কি করে, ডিম পাড়ে। তারপর কি আছে, মাছ থেকে আরেকটু উন্নত হচ্ছে অ্যামফিবিয়া, ব্যাঙের যে শ্রেণীগুলো আছে এরা কি করে, উভচরগুলো কি করে, ডিম পাড়ে। সরীসৃপ, সাপ, এরা কি করে, ডিম পাড়ে। এভিস, পক্ষীকুল, এরাও কি করে, ডিম পাড়ে। শুধুমাত্র সবচেয়ে উন্নত যে শ্রেণীটা আছে ম্যামালিয়া, এদের হচ্ছে বাচ্চা জন্মদানের প্রক্রিয়াটা সবচেয়ে উন্নত। এরা কি করে, ডিম পারে না, এরা কি করে, বাচ্চাকে কি করে, প্রসব করে, নিজের মধ্যে বাচ্চাকে ধারণ করে সেটা হচ্ছে একটু পরিণত অবস্থায় বাইরে কি করে, প্রসব করে। এদের বাচ্চা জন্মদানের প্রক্রিয়াটা অধিকতর নিরাপদ অন্য শ্রেণীগুলোর চেয়ে। এটা হচ্ছে ম্যামালিয়ার বৈশিষ্ট্য। তেমনভাবে এই ম্যামালিয়ার একটা ব্যতিক্রম রয়েছে, যেমন প্লাটিপাস, তোমরা নাম শুনবে। এই প্লাটিপাস হচ্ছে স্তন্যপায়ী প্রাণী হওয়া সত্ত্বেও সে কি করে, বাচ্চা প্রসব না করে সে কি করে, ডিম পাড়ে। অর্থাৎ একমাত্র ডিম পাড়া স্তন্যপায়ী প্রাণী, বা যেটাকে আমরা বলি এগ লেইং ম্যামাল, সেটি হচ্ছে প্লাটিপাস। আরেকটি বৈশিষ্ট্য আগে বাদ পড়ে গিয়েছে, সেটি হচ্ছে ফুসফুস। আমরা দেখেছি যে সব ধরনের মাছের ক্ষেত্রে ফুলকা ছিল, অ্যামফিবিয়ার ক্ষেত্রে লার্ভা অবস্থায় ফুলকা ছিল, কিন্তু অ্যামফিবিয়া যখন কি হয়ে গেল, পরিণত হয়ে গেল, যেমন একটি ব্যাঙ পরিণত হয়ে গেল, বড় হয়ে গেল, ডাঙায় চড়তে শুরু করলো, তখন তার ফুলকা কি হলো, হারিয়ে গেল, এবং ফুলকা পরিবর্তন হয়ে সে কি হয়ে গেল, ফুসফুস হয়ে গেল, পরিণত হয়ে গেল। তখন সে ফুসফুস দিয়ে শ্বাস গ্রহণ করতে শুরু করলো, তার শ্বসন অঙ্গ হয়ে গেল ফুসফুস। তেমনভাবে অ্যামফিবিয়া থেকে উন্নত যে শ্রেণীটি রয়েছে রেপটিলিয়া, তাদেরও কি থাকে, ফুসফুস থাকে। এভিসের কি থাকবে, ফুসফুস থাকবে। ম্যামালিয়ার কি থাকবে, ফুসফুস থাকবে। এই বৈশিষ্ট্যগুলো হচ্ছে এই শ্রেণীগুলোতে পাওয়া যায়। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এই ক্লিয়ার কনসেপ্টগুলো যদি তোমাদের থাকে, তাহলে তোমরা সহজেই কি করতে পারবে, যে কোনো বৈশিষ্ট্য থেকে যে কোনো শ্রেণীকে আইডেন্টিফাই করতে পারবে। তোমাদের জন্য সুবিধার জন্য আমি আরেকটু উদাহরণ দিয়ে শেষ করছি। যেমন আবারও আমি সবটি এখানে উল্লেখ করেছি। এই 5টি গ্রুপে বৈশিষ্ট্যগুলো তোমাদের ছিল। নিচে হচ্ছে বিভিন্ন রাউন্ড দেওয়া আছে, এখানে 10টি রাউন্ড দেওয়া আছে। তুমি যে কোনো 5টি রাউন্ডে কী করবে, বৈশিষ্ট্যগুলো বাছাই করবে। যেমন আমি প্রথমেই 1, 2, 3 এই প্রথম রাউন্ডের উদাহরণ দিয়েছি। যেমন হচ্ছে 1, 2, 3, তাহলে 1 থেকে একটি বৈশিষ্ট্য, 2 গ্রুপ থেকে একটি বৈশিষ্ট্য, 3 গ্রুপ থেকে একটি বৈশিষ্ট্য। যেমন এখানে তোমরা দেখো 1, 2, 3 এর মধ্যে কি আছে, 1 থেকে একটি বৈশিষ্ট্য আমরা পেয়েছি, সেটি হচ্ছে কি এই আইসযুক্ত ত্বক। তো 1 থেকে এই বৈশিষ্ট্যটি পেলাম। তারপর হচ্ছে কি 2 থেকে পেয়েছি ফুলকা। তেমনভাবে 3 থেকে আমরা কি পেয়েছি, একটি বৈশিষ্ট্য পেলাম। ধরো আমরা একটি বৈশিষ্ট্য পেয়েছি 2 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড। তাহলে একটু দেখো তো এই 3টি বৈশিষ্ট্য থেকে আমরা কোন শ্রেণীটাকে আইডেন্টিফাই করতে পারছি। আইস কাদের থাকে, আইস বিভিন্ন ধরনের মাছের ক্ষেত্রে থাকতে পারে, সরীসৃপের ক্ষেত্রে থাকতে পারে, তাই না? তেমনভাবে ফুলকা কাদের ক্ষেত্রে থাকতে পারে, মাছের ক্ষেত্রে থাকতে পারে। তারপর কি থাকতে পারে, অ্যামফিবিয়ার ক্ষেত্রেও থাকতে পারে। তেমনভাবে 2 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড, 2 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড, এই বৈশিষ্ট্যটা দিয়ে কিন্তু হচ্ছে মোটামুটি ক্লিয়ার হয়ে যাচ্ছে। এটা হচ্ছে ওই অ্যামফিবিয়ার ক্ষেত্রে থাকে না, এটা শুধুমাত্র কি থাকে, মাছের ক্ষেত্রে থাকে। অর্থাৎ এই 3টি বৈশিষ্ট্যই পাওয়া যায় এমন একটি উদাহরণ, এমন একটি শ্রেণী হচ্ছে কোনটি, এমন একটি শ্রেণী হচ্ছে মাছের যে কোনো একটি শ্রেণী। অর্থাৎ সেটি অস্টিকথিস হতে পারে, সেটি কি হতে পারে, অ্যাক্টিনোপটেরিজি হতে পারে, সেটি কি হতে পারে, সার্কোপটেরিজি হতে পারে।
তাহলে এভাবে আমরা একটি শ্রেণীকে আইডেন্টিফাই করব এবং এই শ্রেণীতে কেন হলো, অন্য শ্রেণী কেন হলো না, সেটা আমরা কিছু বৈশিষ্ট্য বা যুক্তির মাধ্যমে ব্যাখ্যা করব। তেমনভাবে প্রথমটি আমরা যেহেতু দেখালাম, সেহেতু আমরা হচ্ছে এখানে শেষ আরেকটি 1, 3, 5 এখান থেকে একটি দেখি। যেমন 1 থেকে আমি ধরো একটি বৈশিষ্ট্য পেলাম লোমযুক্ত ত্বক, 3 থেকে পেলাম 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড, 5 থেকে পেলাম বাচ্চা প্রসব করে। তাহলে এই 3টি বৈশিষ্ট্য থেকে আমাকে একটি শ্রেণী শনাক্ত করতে হবে। যেমন আমরা প্রথমে বলেছি ত্বকের বৈশিষ্ট্যের ক্ষেত্রে বলেছি যে প্রাণীর ত্বক কি থাকে, লোম দ্বারা আবৃত থাকে সেই প্রাণী শ্রেণী কোনটি হতে পারে। তোমরা খুব সহজেই আইডেন্টিফাই করতে পারো যে আমাদের দেহ কি আছে লোম দ্বারা আবৃত, আমরা হচ্ছে কি ম্যামালিয়া। তেমনভাবে আমাদের কি আছে 4টি প্রকোষ্ঠ আছে হৃৎপিণ্ডে, উন্নত ধরনের হৃৎপিণ্ড 4টি প্রকোষ্ঠ থাকে। তেমনভাবে সন্তান জন্মদানের উন্নত প্রক্রিয়া অর্থাৎ ডিম না পেরে বাচ্চা প্রসব করে কারা, ম্যামালিয়া। অর্থাৎ এই 3টি বৈশিষ্ট্যই থেকেই আমরা কি করতে পারি, কোন শ্রেণীটি আইডেন্টিফাই করতে পারি, ম্যামালিয়া শ্রেণী আইডেন্টিফাই করতে পারি। এইভাবে তোমরা যে কোনো বৈশিষ্ট্য থেকেই কি করতে পারবে, যে কোনো প্রাসঙ্গিক শ্রেণীটিকে আইডেন্টিফাই করতে পারবে। সব ক্ষেত্রে যে তোমাদের শ্রেণীর সঙ্গে মিলে যাবে তেমন নাও হতে পারে। যেমন হচ্ছে এখানে আরেকটি উদাহরণ দিয়ে আমি শেষ করতে পারি। সব শেষের যেই রাউন্ডটা আছে 3, 4, 5, ধরো আমি 3, 4, 5 থেকে বৈশিষ্ট্য নিচ্ছি বা 3, 4, 5 থেকে বৈশিষ্ট্য লটারির মাধ্যমে পাচ্ছি। যেমন 3 থেকে ধরো আমি পেলাম 3 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড। 3 প্রকোষ্ঠ থাকে কাদের ক্ষেত্রে, অ্যামফিবিয়ার ক্ষেত্রে। শীতল রক্ত কাদের ক্ষেত্রে থাকে, মাছের ক্ষেত্রে হতে পারে, অ্যামফিবিয়ার ক্ষেত্রে হতে পারে, সরীসৃপের ক্ষেত্রে হতে পারে। কিন্তু এই যে 5 থেকে আমি যে বৈশিষ্ট্যটি পাচ্ছি সেটা হচ্ছে কি বাচ্চা প্রসব করা। এই ক্ষেত্রে কিন্তু কি হচ্ছে না, আগের দুটির সাথে মিলছে না। এই যে 3 প্রকোষ্ঠ বিশিষ্ট অ্যামফিবিয়া তারা কি করে না, বাচ্চা প্রসব করে না, তারা কি করে, ডিম পাড়ে। আবার শীতল রক্ত বিশিষ্ট অ্যামফিবিয়া বা সরীসৃপ তারাও কি করে না, বাচ্চা প্রসব করে না, তারা কি করে, ডিম পাড়ে। তার মানে এখান থেকে আমি কি পাচ্ছি না, কোনো কমন শ্রেণী পাচ্ছি না, 3টি বৈশিষ্ট্যের সাথে মিলে যায় এমন কোনো শ্রেণী পাচ্ছি না। না পেলে কোনো সমস্যা নেই, সেটি আমাদের উত্তর। আমাদের বলতে হবে যে এখান থেকে আমরা কি পাচ্ছি না, কোনো শ্রেণী পাচ্ছি না, এবং এটিকে আমাদের কি করতে হবে, ব্যাখ্যা করতে হবে। তাহলে আশা করছি তোমরা বিষয়গুলো খুব সহজেই বুঝতে পেরেছো। তোমাদের জন্য আরেকটি বিষয় এখানে উল্লেখ্য, সেটি হচ্ছে কি তোমাদের এই প্রত্যেকটা বিষয়ের অ্যাসাইনমেন্টের জন্য পূর্ণমান হচ্ছে 12 নম্বর, এবং এখানে কি করতে হবে, এই যে 5টি রাউন্ডে তোমাদের কি করতে হবে, যে পুনরাবৃত্তি ছাড়া 3টি করে বৈশিষ্ট্য নিতে হবে। তারপর কি করতে হবে, বৈশিষ্ট্যের সাথে মিল রেখে তোমাদের শ্রেণীগুলোকে শনাক্ত করতে হবে, এবং যদি শ্রেণী শনাক্ত না হয়, যেমন এখানে একটি উদাহরণের মাধ্যমে দেখেছি, যদি না মিলে সেটিও তোমাদের উল্লেখ করতে হবে, এবং শেষে কি করতে হবে, তোমাদের ব্যাখ্যা করতে হবে। এভাবে 5টি রাউন্ডে বা 5টি ধাপে তোমাদের করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো, এবং সেই সাথে প্রত্যাশা করছি তোমাদের পড়াশোনার সাথে সংশ্লিষ্টতা অবশ্যই বাড়বে এবং তোমরা এই কাজগুলো খুব সহজেই করতে পারবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে যে তোমরা অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার সময় অবশ্যই মাস্ক পরিধান করে কলেজে আসবে, সামাজিক দূরত্ব মেনে চলবে, এবং যে সকল স্বাস্থ্যবিধি আমাদের এখন মেনে চলা খুব জরুরি সেগুলো তোমরা নিজেরাও মেনে চলবে, এবং তোমার সহপাঠী, তোমার পরিবার সকলকে মেনে চলতে উৎসাহিত করবে। তোমাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।